বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম, ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী এলফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার ইসরাফিল আলম, একদিকে উন্নয়নের অগ্রযাত্রা, সমৃদ্ধির অগ্রযাত্রা, একটি নির্বাচন হলো, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আপনারা, অন্যদিকে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট তারা গণশুনানি করছে, তারা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে এবং আরও নানা রকম তৎপরতার আভাস ইঙ্গিত দেবার চেষ্টা করছে। কিছুটা আত্মসমালোচনা, আত্মমূল্যায়নও তাদের আমরা লক্ষ্য করি। তো সব মিলিয়ে যে প্রশ্নগুলো তারা তুলছে সেই প্রশ্নগুলোর জবাব কি আপনাদের কাছে? ধন্যবাদ জিল্লুর ভাই, অনেকদিন পরই আপনার এখানে আসা হলো। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আপনাদের, যে বিএনপির রাজনীতি এবং তাদের সাংগঠনিক কার্যক্রম এখন সব কিছু কেন্দ্রীভূত হয়ে গেছে ইনডোরে। আউটডোর বা রাজপথের আন্দোলন কর্মসূচি থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। এটা একটা ভালো, তবে নেগেটিভ অ্যাপ্রোচের যে জায়গাটা, সেখান থেকে কিন্তু তারা এখনও সরে আসতে পারেনি। এখন তৃতীয়বারের মতো যে নির্বাচনটা আমরা বিজয়ী হয়েছি, সরকার গঠন করেছি, সে নির্বাচন নিয়ে বিএনপি বিতর্ক সৃষ্টি করবে। তাদের জনসমর্থন নেই এবং তারা অনেকগুলো ইস্যু হাতে পাওয়ার পরেও আমাদের সরকারের বিরুদ্ধে তেমন কোনো অর্থবহ আন্দোলন গড়ে তোলেনি, জনগণকে সেসব আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি বা ভবিষ্যতেও পারবে না। এই বিশ্বাসবোধ থেকেই তারা এই নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচনকে বিভিন্নভাবে অগ্রহণযোগ্য করাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। যেমন নির্বাচনী তারা যে গেল, যেটুকু আপনি দেখবেন, কোনো দিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনী এইরকম প্রস্তুতিহীন অবস্থায়, একটা সমন্বয়হীন অবস্থায়, একটা অপরিকল্পিত অবস্থায় কিন্তু অংশগ্রহণ করে না। বিএনপি জামাত যখন একসাথে ছিল, মেনলি এই দুটো পার্টি, তখন কিন্তু তারা আলাপ আলোচনা করে অনেক কার্যক্রম করেছে, কখন সফল হয়েছে হতে পারেনি, কিন্তু একটা নাড়া দিয়েছে তারা দেশবাসীর কাছে, তারা দে আর ডুইং সামথিং। কিন্তু হঠাৎ করে যারা সারা জীবন বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছে, বিএনপির দর্শন, গঠনতন্ত্র, লক্ষ্য উদ্দেশ্যের সাথে যাদের জীবনই কখনো কোনো সম্পর্ক ছিল না, একেবারে বিরুদ্ধে ছিল সরাসরি, এই জাতীয় ব্যক্তিদেরকে নিয়ে তাদেরকে আমি সম্মান করি, অসম্মান করতে চাই না। ওনারা কি করলেন, সামনের কাতারে বসে ওনাদের পিছনেই দাঁড়িয়ে ওনারা রাজনীতির কর্মসূচি দিতে লাগলেন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে লাগলেন। এর নির্বাচনের 1-1.5 মাস আগে কিন্তু হঠাৎ করে, বিনা বেগে বজ্রপাতের মতো। তার বিএনপি তো একটা বহুদিনই পুরাতন দল, অনেক দিন রাষ্ট্র পরিচালনা করেছে। জামাত ইসলাম অনেক দিন আগের রাজনৈতিক দল, তাদের একটা নিজস্ব পরিকল্পনা থাকে, তাদের দর্শন আছে। হঠাৎ করে এই সমস্ত আদর্শ, উদ্দেশ্য এবং পরিকল্পনার বিরোধী একটা রাজনৈতিক শক্তির নেতৃবৃন্দ যখন সামনে এসে দাঁড়িয়ে যায়, তখন ইনাদের রাজনৈতিক অস্তিত্ব থাকে। এরা কর্মীরাও বিভ্রান্ত, দেশের মানুষও বিভ্রান্ত, সাধারণ জনগণও বিভ্রান্ত। আর ওনারাও সুপরিকল্পিতভাবে বিএনপিকে কিন্তু বিভ্রান্তিমূলক পথে কিন্তু পরিচালিত করেছে। ওনারা যে নির্বাচনে গেলেন, যাওয়ার আগে সিইসির পদত্যাগ থেকে শুরু করে শেষ পর্যন্ত এসে কিছু দাবি করেছিলেন, যে দাবিগুলো যদি শক্তভাবে উত্থাপন করতে পারতো, বার্গেনিং করতে পারতো, যেটাকে বলা হয় দর কষাকষি, তাহলে আমার মনে হয় কিছু দাবি এখানে মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা সরকারে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মেনেও নিতে পারত, যেগুলো মেনে নিলে খুব একটা বড় সমস্যা হতো না। কিন্তু বিএনপি সুন্দর একটা ভোট করার একটা স্পেস কিন্তু তাদের সামনে আসতো। যেমন তারা যদি বলতো যে উপদেষ্টা টেকনোক্র্যাট যে কজন মন্ত্রী আছে 10% হিসাব করে যে কজন হয় আমাদের পক্ষ থেকে টেকনোক্র্যাট মিনিস্টার হিসেবে আপনারা নেন, এটা সম্ভব, এটা সংবিধানের মধ্যেও সম্ভব এবং এটা কিন্তু একটা গ্রহণযোগ্য বিষয়। এখন সেগুলোও করলো না। হঠাৎ করে কি বলে ডক্টর কামাল সাহেব, যে নির্বাচনে আমরা যাবই, সরকার যতই আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করুক, আমাদের লাশ নিয়ে হলেও আমরা নির্বাচনে সম্পৃক্ত থাকবো, আমাদেরকে নির্বাচনে দূরে রাখা যাবে, এই কথা বলে ওনারা নির্বাচনে গেলেন। আর আপনি দেখেন সবচেয়ে মারাত্মক যেটা, এটা সুইসাইডাল আপনাদের ডিসিশন বিএনপির। আমি কিন্তু বিএনপির উপর মাস্টারি করছি না, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আপনাদের 300টা আসনই
900-1000 প্রার্থী আছে, ভোট করার যোগ্য প্রার্থী আছে। আই বিলিভ ইট। তাদেরকে বাদ দিয়ে যারা কঠিন দুঃসময়ে 2006 সাল থেকে 111 থেকে শুরু করে এই পর্যন্ত কঠিন দুঃসময়ে দলকে ধরে রেখেছে, নেতাকর্মীদের সাথে একটা সুসম্পর্ক রেখেছে, এলাকায় যাওয়া আসা করেছে, রাজনীতি বক্তব্য দিয়েছে, রাজনীতিটাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করেছে, সেই লোকগুলোর কাউকে নমিনেশন দেওয়া হলো না। কাদেরকে দেওয়া হলো? যারা কখনো বিএনপি করেনি, যারা ওই 2006 সালে ক্যাবিনেট থেকে পদত্যাগ করে, বিএনপির থেকে পদত্যাগ করে, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে বিকল্প ধারা করে বিএনপিকে একটা দুর্নীতিবাজ দল, হাওয়া ভবন বিএনপি বাংলাদেশ ধ্বংস করে দিছে, জিয়া পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার, তারেক জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে হরেক রকমের বিষোগাদার করেছে 12 বছর। এই যে 111 থেকে শুরু করেছেন বি চৌধুরী সাহেবরা, এই রেজন আহমেদ সাহেবরা, উলি আহমেদ সাহেবরা, সেটা কিন্তু এই ঢোল পিটাইতে ওনারা হঠাৎ এসে 1.5 মাস আগে বিএনপি জয়েন করলেন স্বপ্রণোদিতভাবে না কীভাবে, তাদেরকে আবার নমিনেশন দেওয়া হলো। এখন ওদের বিরুদ্ধে তো খালি কেন্দ্র না, দেশ বিদেশে না, স্থানীয় যে আসনের মনোনয়ন দিয়েছে সেই আসনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ। আমি এক্সাম্পল দিব, একটু সময় নেই জিল্লুর ভাই। রানীনগর আত্রের এমপি ছিলেন আলমগীর কবির সাহেব, 3 বার উনি প্রতিমন্ত্রী হয়েছিলেন। উনি পদত্যাগ করে ওই বি চৌধুরী সাহেবদের সাথে বিকল্প ধারা করে প্রথমে এলাকাতে গেছেন, এবং এলাকাতে তাকে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, ওনার কুশপুত্রিকা দাহ করেছে এবং এলাকাতে অবাঞ্ছিত ঘোষণা করেছে। যাক, ভোট হলো না, ওনাকে আর ইলেকশনও করতে হলো না। উনি এই 12 বছরে আমার মনে হয় 12 দিনও এলাকাতে যাননি। এই দুঃসময়ে তার আপন ভাই তার কুশপুত্রিকা দাহ করেছে 2 থানাতে। এই 111 সময় তার ভোট হলো না, হ্যাঁ, অতএব এলাকাতে তিনি আর গেলেন না। এরপরে যখন ভোট আসলো 8 সালে, উনি কিন্তু ভোটে দাঁড়াননি। এই দীর্ঘ সময় এখানে যেহেতু উনি নেই, এর জবাব তো আর আমি একটা এক্সাম্পল দিচ্ছি জবাবের জন্য। উনি হঠাৎ করে বিএনপি জয়েন করেই উনি মনোনয়ন, যখন উনি জয়েন করেছেন, ওনার আপন ভাই সহ বিএনপির নেতাকর্মীরা নওগাঁ প্রেস ক্লাবে ওনাকে অবাঞ্ছিত করেছেন। এখন উনাকেই নমিনেশন দেওয়া হলো, এবং তারা বলেছে উনি যদি নমিনেশন পায় আমরা ওনার ভোট করতে পারবো না, কারণ ওনার বিরুদ্ধে আমরা বলেছি, আমাদের বিরুদ্ধে ওনারা বলেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আপনারা এই যারা বিএনপির থেকে গিয়েছিল আবার সে ফিরে আসলেন, প্রত্যেকটা জায়গাতেই হয়েছে। আবার যারা মাঠে ছিলেন, মাঠের নেতাকর্মী যারা মনোনয়ন প্রত্যাশী, তারাও পাননি। তারপরে হচ্ছে ডক্টর কামাল সাহেবরা তো নির্বাচনী কি বলে যে চ্যালেঞ্জ মোকাবেলার নেতৃত্ব না। রব ভাই মুক্তিযুদ্ধ করেছেন, সে সময়ের প্রেক্ষাপট একটা আলাদা। মান্না ভাই তো এই নির্বাচন করেননি, উনি ছাত্র সংগঠনে ছাত্র সমাজে নির্বাচন করে ডাকসু ভিপি হয়েছেন, জিএস হয়েছেন। এখন ওনারা যে গণ রাজনীতি নির্বাচন করেছেন, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচনটা আওয়ামী লীগের উপর করেছেন, একটা সাজানো গোছানো জায়গাতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে করেছেন, হ্যাঁ, এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এখন এই পরিস্থিতিতে আপনি বলেন, আপনি দেখেন যে কারণে এই প্রার্থীরা নির্বাচনী বিজয়ী হতেই হবে এরকম একটা অ্যারোগেন্সি তাদের মধ্যে ছিল না। আর যে এই সমস্ত ক্ষুব্ধ নেতাকর্মীরাও কিন্তু জয়ী করতেই হবে, হ্যাঁ, তারাও নির্বাচনী ওইভাবে পার্টিসিপেট করেনি। কেন করেনি? যে আমরা যারা আমাদেরকে ধ্বংস করলো, আমাদের নেত্রীকে যাদের জন্য জেলে যেতে হলো, আমাদের ভবিষ্যৎ নেতার যে কারণে দেশ ছাড়া হলো, তারা এসে আবার আমাদের নেতৃত্ব দিবে বারবার, আর আমরা এভাবে জীবন দিব, জেল খাটবো, আন্দোলন সংগ্রাম করব। এইসব নিয়ে নির্বাচনীর ধানের শেষের যে জোয়ারটা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, সেটা কিন্তু অর্ধেক নষ্ট হয়ে গেছে। আর প্রার্থীরা, অধিকাংশ প্রার্থী কিন্তু এলাকাতে ভোটের প্রার্থী হিসেবে যে মুভমেন্টটা করা দরকার সেটা করেননি। প্রশাসন এবং প্রতিপক্ষের যে বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে এলাকায় থাকা, প্রয়োজন হলে জেলখানায় যাওয়া, অ্যারেস্ট হওয়া, এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে কিন্তু তারা ভোট করে। এইগুলো আমার মনে হয় তাদের পরাজয়ের মূল কারণ ছিল। আর এই ব্যর্থতাগুলোকে আড়াল করে উনি এখন সরকারকে দোষারোপ করছেন। আসলে নিজের দোষটা আয়নায় দেখতে হবে। আমি তো চেষ্টা করবোই আপনাকে পরাজিত করার জন্য। নীলুফার চৌধুরী মনি, আমরা বিশ্লেষণ শুনলাম ইসরাফিল আলম বিএনপির এই বিপর্যস্ত অবস্থা বা সুনামি বয়ে যাওয়া বিএনপির উপর দিয়ে, তার কারণ একটা ব্যাখ্যা তিনি করলেন। যদিও আমরা বিএনপি থেকে দু রকমের কথাবার্তাই শুনতে পাচ্ছি। একটি হচ্ছে যে সরকারকে দোষারোপ, প্রশাসনকে দোষারোপ, সরকারি দলকে দোষারোপ। অন্যদিকে আবার কিছুটা বিএনপির আত্মসমালোচনা
নিজস্ব দুর্বলতাগুলো বিএনপি নেতাদের মুখ থেকে নানাভাবে বেরিয়ে এসছে। কার সঙ্গে মৈত্রী করা হলো সেই প্রশ্ন, অতীতের সখ্যতা নিয়ে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সেটি নিয়ে প্রশ্ন, জনসমর্থন আছে কিন্তু বিএনপির আসলে সংগঠন খুবই দুর্বল, সেই কথাগুলো কিন্তু আমরা বিএনপি নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। আসলে বিএনপি কি বলতে চাইছে বা কি করতে চাইছে, অনেকেই মনে করেন যে সেটি আসলে কারো কাছে স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। তো আপনি যদি একটু বুঝতে পারেন, আমাদেরকে বোঝাতে পারেন। এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। বহুদিন পরে আমি এসেছি এবং তৃতীয় মাত্রা দিয়ে শুরু করলাম। এটাও বলতে পারেন আপনার প্রশ্নের উত্তরটা এখানে অনেকটাই আছে। মাইন্ডসেট একটা জিল্লুর ভাই বিশাল ব্যাপার। মাইন্ডসেটটা করা যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, বা আমি কি করব। আমি আসিনি কোনো জবাব দিতে পারবো না তার জন্য না, এই মাইন্ডসেটটা করার জন্য। তারপর আমি এখনো পুরোপুরি মাইন্ডসেট পারিনি, তারপরেও আমি আপনার এখানে এসেছি এই কারণে যে আসলে শেখার তো কোনো শেষ নেই। দেখি আমার যদি কোনো উপকারে লাগে। আমার বন্ধু সরকারি দলের মাননীয় সংসদ সদস্য অনেকক্ষণ বললেন, উনি অনেক ভালো কথা বলেছেন। আজকে এরকম আলোচনা চালিয়ে নেওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত, বাট যে কথাটা উনি এক নাম্বার ছেড়ে 2, 3, 4, 5 বলেছেন, আমি অস্বীকার করব না। আমি আত্মস্বীকৃত একজন মানুষ, যদি কোনো অপরাধও করি আমি আল্লাহ রহমতে স্বীকার করার আমার কোনো সমস্যা হয় না। মানুষ মাত্রই তো ভুল করে। সো সেইখানে উনি যেটা 1 নাম্বার সমস্যাটা, আমি ওইটা দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটা হলো যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, এটা একটা বাচ্চা মানুষও বলতে পারে, ওনারাও বলতে পারেন। অনেক আওয়ামী লীগের বাঘা বাঘা এমপি আছেন যারা হয়তো বা কঠিন নির্বাচন হলেও হয়তো বা তারা পাশ করতেন। কেউই পাশ করবেন না এটা তো সত্য না। তারাও অবাক হয়ে গিয়েছেন পরের দিন সকালে যখন দেখেছেন তার নিজের ভোটও নাই। কারণ ভোট যখন দিয়ে গিয়েছে, একচেটিয়া দিয়ে গিয়েছে। আমি জানি না ইসরাফিল ভাই নিজের ভোটটা দিতে পেরেছিলেন কিনা। তো সেই জায়গায় আমি বলছি যে সবগুলোই কিন্তু এইখানে অনেকগুলো উনি কথা বলেছেন, আমি স্বীকার করছি। অনেকগুলো আমি ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদও দিব 2-4টায়। কিন্তু প্রথম সমস্যাটার যদি সমাধান হতো, বিএনপি অনেক দিন বাইরে থাকা একটা দল, আজকে 12 বছর। বিএনপিকে মনোবল ভেঙে দেওয়ার জন্য বর্তমান সরকার করে নাই, হেন কোনো প্রচেষ্টা নাই। বিএনপির লক্ষাধিক ছেলেমেয়েরা, নেতাকর্মীরা জেলখানায়, এবং ইলেকশন চলাকালীন পৃথিবীর কোনো গণতন্ত্র নামে স্বৈরাচারও কখনো এই কাজটা করে না। ইলেকশনে দাঁড়ানো প্রার্থীকে, যেখানে বলা হয় যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে, ইশতেহার ঘোষণার পরে যে 6 সপ্তাহ 8 সপ্তাহের মধ্যে এই আসামিটাকে ধরা হবে না, সেইখানেও আমরা দেখেছি যে ডজনকে ডজন আমাদের এমপি প্রার্থীদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং ইলেকশনের আগে ছাড়া হয় নাই। তো সেই জায়গায় যখন নির্বাচনের ভোট প্রশাসন দেয়, আমি এইখানে যে কারণটা বললাম, আমি আসতে পারিনি। কেন পারিনি? আমি জিল্লুর ভাই ধরেন, উনার প্রতি উনি আমার এনিমি। আমি এনিমি সম্পর্কে বলতে পারি, কিন্তু এনিমি কিন্তু সত্য এনিমি মানেই সব খারাপ না। সে আমার এনিমি হতে পারে, কিন্তু তারও কিন্তু 5টা ভালো দিক আছে। আমি ভালো দিকটাকে মন্দ করতে পারি না। আমি ধরেন আমার 5 জন এনিমি আছে, আমি 5 জন এনিমির 5টা আমি কথা বলবো, কিন্তু এনিমির সংখ্যা যদি হয়ে যায় সম্পূর্ণ একদিকে, তখন আমার ধর্ম, এখানে 3 জনই মনে হয় একটা ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্মের যিনি গড, উনার ওই জায়গা থেকে যেটুকু আমি জেনেছি, তুমি যখন পারবে না তখন তুমি আমার কাছে বিচার দাও এবং তুমি প্রত্যক্ষ করো, তুমি ঘৃণা করো। আজকে যখন আমি আপনার সামনে কথা বলছি, তখন বাংলাদেশের সৈনিক, আমি অ্যাজ এ সৈনিক হিসাবে আমি ওদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যে এই দেশটা কখনো খারাপ পর্যায়ে গেলে ওরাই আমাদের ভাই, ওরাই আমাদের সন্তান, ওরা সামনে থাকবে। আমি সৈনিকদের কাজ দেখেছি এই আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে। সরকারের কাজ, যেটা ইসরাফিল ভাই বললেন, হ্যাঁ আমরা তো চাবই ক্ষমতায় থাকতে, কিন্তু গণতন্ত্রকে যদি মানি তাহলে ক্ষমতায় যেমন তেমন ভাবে থাকার নাম কিন্তু গণতন্ত্র না, যেমন তেমন ভাবে থাকার নাম হচ্ছে স্বৈরতন্ত্র। তাহলে আমাকে ওই সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। উনি কিন্তু সাবজেক্টটা ওনারা চেঞ্জ করেন নাই। উনি বারবার এমপি হয়েছেন, একবার ভোট ছাড়া, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওনার যে দোষ আমি তা বলবো না, কাউকে পানি নাই, বিরোধী দল ইলেকশনে যায় নাই, তখন এমপি হয়েছেন। আর এইবার যখন উনি এমপি হয়েছেন, সারা রাত প্রশাসন ভোট দিয়েছে। ভোট হয়েছে 29শে ডিসেম্বর 2018-তে। আমরা সরকারিভাবে জানি ভোট হবে কখন, 30শে ডিসেম্বর 2018-তে। তখন কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। আমরা যখন দেখেছি যে সরকারের সৈনিকদের কথা বললাম, পুলিশ আছে এখানে,
আনসার আছে, আমি যদি এক আনসার বাহিনীর কথাই বলি, যারা কিনা বাইরে পাহারা দেয়, শৃঙ্খলার লাইন ঠিক করে, তাদের যতটা 2 লাখ সামথিং বাংলাদেশে আনসার থাকার কথা, সেখানে সেই দিন উপস্থিত ছিল প্রত্যেকটা বুথ এবং সেন্টারকে যদি আমি হিসাব করি তার দ্বিগুণ ছিল। এই আনসারগুলো কোথা থেকে আসলো, আবার কোথায় তারা চলে গেল, আমার খুব জানার কিউরিসিটি। কিন্তু আমি কোথা থেকে জানবো? লুম বাঁচতে গা উজাড় হয়ে যাবে, আমি জানতে পারবো না। এই কারণে যে ভোট হওয়ার কিছু আগে বর্তমান সরকার এত চালাক হওয়া ভালো, চতুর হওয়া জিল্লুর ভাই ভালো না, সেটা তার জন্য ভালো হলো, দেশের জন্য ক্ষতি। বর্তমান সরকার 6 মাস আগে নির্বাচনের সাংবাদিকদের ভেতরে যাওয়া বন্ধ করে দিয়েছে, ছবি তোলা বন্ধ করে দিয়েছে। একটা গণতন্ত্র নির্বাচন কমিশন করেছে, সরকার করেনি। আমি যদি বলি সরকারের তো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। নির্বাচন কমিশনটা কে এত কিছুর পরে সেটি আপনি আলোচনা করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত তো সরকারের নয়। যে ভোট দিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট ঠিক হয়েছে, আমি তো তাকে এই কথাটা বলতে পারি না। আমি সরকারকেই বলবো, কারণ সরকার বলতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী না, সরকার বলতে ওর মধ্যে কিন্তু সিএসি পড়ে। নির্বাচন কমিশনার সরকারের বাইরের কেউ না, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই না। তো সেইখানে আপনার এই যে অনেক ইস্যুগুলো, আমাদের অনেক সমস্যা ছিল, এই সমস্যার কি উত্তর ইসরাফিল ভাইয়ের কাছে আছে? যে এতগুলো এমপিকে কুপানো হলো, দিনে দুপুরে গুলি করা হলো, এবং এই এমপিদেরকে নির্বাচনের পর অবধি জেলখানায় ভরে রাখা হলো। সেইভাবে যদি উনাদের ক্ষেত্রে প্রয়োগ করা হতো, তাহলে উনারা কিভাবে নির্বাচন করতেন? এবং উনি বললেন যে এখানে উনার রিয়েলাইজেশন যে মুভমেন্ট করে নাই এমপি প্রার্থীদের কি এত মুভমেন্ট করার মতো অবস্থান তাদের ছিল? কিন্তু বলছেন সেগুলো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ছিল, দরকার হলে জেলে যেতে পারতেন, কিন্তু তারা চেষ্টাটা করেননি, সেটি বলেছেন। শোনেন, আমি আমি এই কথাটা বলতে যাই। 96 থেকে 2001 পর্যন্ত ওনারা ক্ষমতায় ছিলেন। তো 2001 থেকে যখন ওনারা ক্ষমতায় ছিলেন না, তখন কিন্তু ওনাদেরও নেতাকর্মী পাওয়া যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতিগুলো এমনই হয়। আমি নিজে চোখে বুদ্ধি হওয়ার পরে থেকে যেটুকু আমি দেখেছি, সেইখান থেকে আমি কথাগুলো বলছি। কোন সময় নেতাকর্মী পাওয়া যায়নি? ওই আপনার 2001-এর পরে যে বিএনপি যখন সরকারে ছিল, তখন যে সব দলই তো কিছু না কিছু ধরপাকড়ের মধ্যেই থাকে, তখন কিন্তু তাদেরও খুব কম যত সামান্য নেতাকর্মীকে পাওয়া গিয়েছিল। কিন্তু ওনারা পুরো 2005-6 যে আন্দোলন করলেন, বা এটা 5-6 আন্দোলন, আমি জিল্লুর ভাই এটা অস্বীকার করছি না। 5-6 আন্দোলন দিয়ে তাদের সেই বুদ্ধি অ্যাপ্লাই করে, তাদের জিও পলিটিক্স অত্যন্ত শার্প ছিল। হতে পারে আমার জিও পলিটিক্স আমি দুর্বল, হতে পারে। তারা যেটা নিজেরা করছে সেটা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে, যে ওখানে ধোঁয়া, সুতরাং ওখানে আগুন, ওইখানে ধোয়ার আগেই পাঠিয়ে দিচ্ছে। সো এই জায়গাগুলায় এটা হচ্ছে একটা তুগলকি কাণ্ড। তুগলকি কাণ্ডে আওয়ামী লীগের সঙ্গে পারবে আমার মনে হয় না যে বাংলাদেশে এই মুহূর্তে কেউ আছে। এখন যেমন ধরেন যে কোনো গভর্নমেন্টের যে কোনো বাহিনী মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে বিচারহীনভাবে যে খুন করছে, এই খুনটা যখন আমার বা আপনার পরিবারের হবে, তখন কি আপনি চুপ হয়ে যাবেন না? আমি যদি একটা এক্সাম্পল এখানে দাঁড় করাই, রিজওয়ানা, যে এটা বেলার যিনি পরিচালক, হ্যাঁ, তো রিজওয়ানার হাজবেন্ডকে যখন ধরে নেওয়া হলো, তারপরে কিন্তু আমরা রিজওয়ানাকে আর জনসমক্ষে এই পরিবেশ নিয়ে কথা বলতে দেখি না। ওয়ারেস সে কিন্তু রাজনীতিও করেন নাই কখনো, সে কিন্তু পরিবেশ নিয়ে এই দেশের জন্যই কাজ করছেন। আগের মতো না, এইটাই আমি বলছি। উনি বলার আগে হিসাব করেন, ভাববাচ্য, উদ্দেশ্য, বিধেয়, এগুলো অনেক কিছু হিসাব করে কথা বলেন। আপনি যখনই হিসাব করে, আপনি যখন ফ্রেমের মধ্যে গণতন্ত্রে আপনি চলে যাবেন, আপনি কিন্তু আর কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না। সেইখানে আমি বলবো না যে আমাদের একবারেই কোনো কিছু হয় নাই, যেটা ইসরাফিল ভাইকে এই জায়গায় আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে উনি কিছু কথা বলেছেন, যেটা আমরা আমাদের যে দুর্বলতা, গাফিলতি ছিল না তা না। যেমন ধরেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী গত টার্মের উনি যখন ওয়েলকাম জানালেন ওনার গণভবনে, তখন আমাদের যে ঐক্যফ্রন্ট গেলেন, তারা কিন্তু 7টা দফা দিয়েছিলেন, 7টা দফার একটা দফা উনি পালন করেন নাই। তো এটা কিন্তু জনগণকে যদি নাও মেনে থাকেন বা মানেননি, কিন্তু তারপরেও তো ঐক্যফ্রন্ট নির্বাচনে গেছে। এই না মানার পরে যে সবকিছু মেনে নিতে নির্বাচনে যাওয়া, এটা আমার কাছে কেমন জানি, আমার কাছে দুরূহ, আমার নিজের কাছেও দুরূহ মনে হয়। মানে আপনি মনে করেন যে আপনার দলের বা জোটের ওই সিদ্ধান্তটা? হ্যাঁ, আমি এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে এই জিনিসটা এটা তো মনে হয়, পাশাপাশি মনে হয় যে এই যে এখন আমি আপনাকে একটা সামনের দিনের কথাটা বলে শেষ করছি, যে ডাকসু নির্বাচন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওইখানে একটা আলাদা মায়া থেকেই যায়। ডাকসু নির্বাচনে আমার ধারণা এই জাতীয় নির্বাচনের তুগলকি কাণ্ডের বাইরে যাবে না,
বাইরে কোনোভাবেই যাবে না, বরং এই ছেলেগুলোকে আরো সামনের দিকে হয়তো সরকার এত ফেরোসাস হবে 2 দিন মিছিল মিটিং করতে দিবে, তারপরে কি করতে দিবে আমি জানি না, আমার হিসাব মিলে না। তো সেইখানে এই দেশের যে অবস্থা, সেইখানে আমি মনে করি যে দলের অনেক নেতাকর্মী, অনেক প্রার্থী বের হতে পারে নাই, হয়তো বা ওই চিন্তা করে আবার যদি সবাই মিলে একসাথে আমরা বের হতাম, হয়তো আজকের প্রেক্ষাপটটা ভিন্নও হতে পারত। জি, মিস্টার সাইফুল আলম। না, আসলে বিএনপি এখন যেটা করছে আমি সেটা নিয়ে কথা বলতে চাই, যে তারা যেটা পাবলিক হিয়ারিং করেছে, ওনারা এগুলো নোট ডাউন করেছেন, প্রার্থীদের বক্তব্য, সমস্যা কী ছিল, কিভাবে ভোট হলো, এগুলো দিয়ে হয়তো একটা পাবলিকেশন তৈরি করবেন, করে দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে এগুলো বিতরণ করবেন। তারপরে মানুষকে হয়তো বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা সঠিক হয়নি, এটা একটা একদলীয় বা প্রশাসনকে ব্যবহার করে সরকারি দলের নেতাকর্মীরা এটা যেটা বললেন আমাদের নীলুফার আপা, যে তারা সিলটিল মেরে ভোট করেছে। আসলে এগুলো তো একটা একটা পন্থা, একটা কৌশল ওনারা করতে পারেন। আমার প্রশ্ন রাজনৈতিক কর্মী হিসাবে ভিন্ন জায়গায়, যে আপনারা পাবলিক হিয়ারিং করবেন, সব করবেন, কিন্তু আপনাদের মূল ফোকাসটা কি, মূল টার্গেটটা কি, এটা কিন্তু মানুষ এখনও ক্লিয়ার না। আপনারা যেমন ভোটে যখন গেছেন, ভোটে আপনারা জেতার জন্য গিয়েছেন না ভোটে যাওয়ার জন্য গিয়েছেন, সেটাও যেমন আপনাদের নেতাকর্মী সহ দেশের মানুষ স্পষ্ট হতে পারেনি, এবং ভোটের পর তাদের মূল নেতা কে হবে বা এখন কে মূল নেতা এগুলো যেমন স্পষ্ট না, এখনও কিন্তু তাই। আপনি পাবলিক হিয়ারিং করেছেন, ভালো, এগুলো করে কি আর হবে? কী হবে কি, আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগের সরকার এই নিয়ে একটা দুর্নাম বা একটা ছড়ানোর চেষ্টা হবে, এটা নিয়ে তো সরকারও তার পাল্টা একটা জবাব দিবে এবং সেটা তৈরি আছে, কারণ নির্বাচন করেছে নির্বাচন কমিশন, সরকার তাদের সরকার এগুলো শুনবে, জবাব দেবে, কিন্তু সরকার সরকারের মতো চলবে। সরকার তো সহযোগিতা করেছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন তো বলেনি যে সরকার আমাদেরকে অসহযোগিতা করেছে, আমরা সুষ্ঠু ভোট করতে পারিনি, বা নির্বাচন কমিশন বলছে এটা একটা খুব সুন্দর ভোট হয়েছে। আর রাতে ব্যালট পেপারে সিল মারাটা যে কথা বললেন, দেখেন আপনারা কিন্তু প্রমাণ একটাও দেখাতে পারেননি, একটা প্রমাণ ওই যে সাংবাদিকরাই তো ঢুকতে পারে না, ছবি তুলতে পারে না, এটা তো দিনের কথা। কিন্তু আপনারা যে বলেন, কালকে দুদু ভাইয়ের সাথে এক জায়গায় কথা হচ্ছিল এক চ্যানেলে, উনি বললেন যে মাগরিবের নামাজের পর 29 তারিখে ভোট হয়েছে, মধ্যরাতে ভোট শেষ। এখন এটার সপক্ষে তো তাদের গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে। এখন তো তথ্য প্রযুক্তির সময়, তাই না? এতগুলো একটা কেন্দ্রে এত মানুষ, এত লোকজন, সব প্রিজাইডিং অফিসার কি আওয়ামী লীগের, সব প্রিজাইডিং অফিসার কি আওয়ামী লীগের, সব পুলিং অফিসার কি আওয়ামী লীগের, সব পুলিশ সদস্য কি আওয়ামী লীগের, সব আনসার বিডিবি কি আওয়ামী লীগের? এই দেশটা কি গোটাই আওয়ামী লীগ হয়ে গেল? তাহলে তার আপনাদের অবস্থানটা কোথায় থাকে? আপনি একটা প্রিজাইডিং অফিসার আপনার রাজশাহী বেল্টের, উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, তার 3 দিন পরে ওনাকে হাত পা বাঁধা অবস্থায় নদীতে লাশ পাওয়া গেছে। এই যে আমি আপনার বিভীষিকাময় অধ্যায় যেটা চলছে, আইএমএ জাহিলিয়া, আমি একটা উদাহরণ আপনাকে আমি শেষ করছি আপা। তো এখন এই যে এতগুলো এজেন্সির লোকজন, সরকারি কর্মকর্তা, একজনও যদি বলে যে রাত্রে ব্যালট কাটার জন্য লোকজন এসেছে, তাহলে সেখানে কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব? এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। আর দিনের বেলা যে কথা বলেছেন, এখানে কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পাহারা ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, তারপরে যে আপনাদের ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বিভাগের ম্যাজিস্ট্রেট ছিল, কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিল। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে একটা সুন্দর, সেনাবাহিনী তো রাস্তার গাড়ি ঠিক করছে, সেই দিন সেনাবাহিনীর দায়িত্ব ছিল রাস্তার গাড়ি ঠিক করা। এইভাবে আর তার আগে দেখা যে বিএনপি প্রার্থীদের, আমি এগুলো নিয়ে ডিবেট করতে চাই না। সমালোচনার জন্য বললে যে কোনো নির্বাচন নিয়েই কথা বলা যায়, একটা কাজ করলে সে কাজে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। আমি যদি ভালোটা না বলে খালি ত্রুটি বিচ্যুতি তুলে ধরা যাবে, তো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো যে দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, নির্বাচন নিয়ে, ডেমোক্রেসি নিয়ে আপনারা চিন্তা করেন। এই যে ব্লেম গেমিং করে কি নির্বাচন হবে? আপনার বৈশিষ্ট্য ভোটের পরিবেশ আনা যাবে? আপনারা এখন কি চাচ্ছেন আপনারা কিন্তু মানুষের কাছে স্পষ্ট করতে পারছেন না। এখন আপনারা বিএনপির মতো চলবেন, না ডক্টর কামাল সাহেবদের নেতৃত্বে চলবেন, না জামাতের সাথে চলবেন, না জামাতকে বাদ দিয়ে চলবেন, এই বিষয়গুলো কিন্তু খোলাটে হচ্ছে। আপনারা কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে পারছেন না। এই প্রশ্নটার একটু উত্তর নীলুফার চৌধুরী মনি আপনার কাছ থেকে নিয়ে আমি অন্য প্রসঙ্গে যাবার আগে, যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন বক্তৃতা দিলেন, এই ফলাফল বিশ্লেষণ করলেন যে 14টি কারণ তিনি দেখিয়েছেন আওয়ামী লীগের বা
মহাজোটের বিজয়ের পেছনে এবং বিএনপির পরাজয়ের জন্য 60টি কারণ তিনি দেখিয়েছেন। এবং এর বাইরেও ক্ষমতাসীন দলের নেতারা, এর বাইরে অনেকেই বলছেন যে জামাতের সঙ্গে সম্পর্কটা আসলে জোট বাঁধাটা বা জামাতের প্রার্থীদের মনোনয়ন দেওয়াটা বিপর্যয়ের একটা অন্যতম কারণ। তরুণ ভোটাররা আসলে আপনাদেরকে এই কারণে ভোট দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে পরামর্শ দিয়েছেন যে জামাতের সঙ্গে সংখ্যাটা ত্যাগ করা উচিত। ডক্টর কামাল হোসেনরা একটু অসন্তোষ প্রকাশ করেছেন যে বলা হয়েছিল জামাত থাকবে না, কিন্তু শেষ মুহূর্তে আপনারা জামাতকে নমিনেশন দিলেন, বিএনপির মার্কা দিয়ে দিলেন। তো এইসব নানা প্রশ্ন, কিন্তু বিএনপির মুখ থেকে কখনো যে জামাতকে ছেড়ে দেয়া বা জামাতের সঙ্গে জোট রাখবে না, এটি বিএনপি কখনো বলতে পারেনি। আমার মনে আছে এই অনুষ্ঠানে কয়েক মাস আগে নুরুল কবির নিউজ সম্পাদক তিনি বলছিলেন যে বিএনপির পক্ষে আসলে জামাতকে ছাড়তে পারবে কিনা জানি না, তবে বোধহয় আমার এরকম একটা কথা বলেছিলেন যে জামাতই দেখা যাবে, বিএনপি জামাত ছাড়ার আগে জামাতই বিএনপিকে ডিভোর্স দিয়ে দেবে। এবং বাস্তবতা আমরা তাই দেখতে পাচ্ছি যে জামাতই এখন বলছে যে তারা আর বিএনপির সঙ্গে থাকতে চায় না। আমি জিলুর ভাই আপনার কথাটা আমি রিয়েলাইজেশন করছি, সাথে আমি আপনি তরুণ ভোটারদের কথা বললেন, আমি বলছি মানে অন্যরা বলছে যে আসলে কি তরুণ ভোটাররা ভোট দিতে পেরেছে। আমার কাছে একটা প্রশ্ন, আপনি যার কথা বললেন আমি তার কাছ থেকে একটা কথা কোনোভাবে আমি শুনতে পেরেছিলাম যে একজন আওয়ামী লীগের নেতা তার এই তরুণ সন্তান, তার মেয়েকে 3 বছর যাবৎ পিছনে লেগে থেকে শিখিয়েছে, মা এই দেশ বানিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব, এই করেছে ওই করেছে, মা তোর ভোটটা কিন্তু নৌকায় দে, আমি তোর বাবা। অনেক রিকোয়েস্ট করার পরে সে মেয়ে বলছে ঠিক আছে বাবা আমি দিব। তা বাপে মেয়েকে নিয়ে গেছে ঢাকায় কোনো একটা সেন্টারে ভোট দেওয়ার জন্য। তারপর যখন বলছে হাই একটু মেয়ে ভোট দিতে আসছে, তার বাবা তো অনেক খুশি যেহেতু মেয়ে এই দল সাপোর্ট করছে না তাও ভোট দিবে নৌকায়, তখন বলছে তোমরা সরাসরি আমাকে একটু স্লিপটা দাও, আমি আমার মেয়ে ভোট দিবে। তো ওইখান থেকে খুব দুর্ব্যবহার করছে, ভোট হয়ে গেছে যাও যাও। বলছে এটা কি কথা বলো, সে তার অধিকার প্রয়োগ করছে কারণ সে আওয়ামী লীগ করে। তারপরে সেই লোকটাকে তার সন্তানের সামনে ইচ্ছা মতন ওইখানের ক্যাডার বাহিনী পিটিয়েছে যারা ভোট পাহারা দিচ্ছিল কেন্দ্র। এই অবস্থা কিন্তু বাংলাদেশের যতগুলো সেন্টার আছে, আপনি যদি এই তরুণ প্রজন্মের কথা বলেন আমি ভীষণ লজ্জা পাবো। তরুণ প্রজন্মের কাছে আমি আর আপনাকে লজ্জা দিতে চাই না, কারণ আপনি যদি লজ্জা পান দেখাতে পারি না যে এত উন্নয়নের জাতা কলে যে আওয়ামী লীগ রাতের বেলা ভোট সব নিয়ে গেল। ওই প্রশ্নের উত্তর আপনি দেন না, কিন্তু জামাতের সঙ্গে ব্যাপারটা যেটা বলছেন মানে বিএনপি তো বিএনপির ভেতরেও অনেক কেন্দ্রীয় নেতাও বলেছেন ভেতরেই অনেক সমস্যা আছে। না বলছি বিএনপির কেন্দ্রীয় নেতাও অনেক আমার ভেতরের সমস্যাটা আপনি জানেন জিলুর ভাই, আমি প্রায় সময় স্বীকার করি, কিন্তু ইসরাফিল ভাইরা স্বীকার করবে না, ওনারা ঠেটামি করবে। যাই হোক, আমি আপনার প্রশ্ন করেছেন, আমি জামাত নিয়ে কথা বলবো। জামাত একটা ইন্ডিভিজুয়াল দল, বিএনপি একটা ইন্ডিভিজুয়াল দল, তারা একটা লক্ষ্যে একসাথে হয়েছিল। এটা এর আগে আওয়ামী লীগের সাথেও তারা ছিল এই তত্ত্বাবধায়কের স্বার্থে বা আরো অন্যান্য স্বার্থে, সেটা এমন কিছু না। আর বিএনপি এমন জায়গায় আমি হলেও হয়তো মনে করতাম যে কেউ যদি ছেড়ে যায় আমাকেই ছেড়ে যাক, আমি ছাড়বো না, কারণ এটা হতে পারে, এটা একটা মানসিকভাবে একটা মানুষ যে উন্নত মানসিকতা তারা এটা ভাবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হলো আপনি খেয়াল করে দেখবেন যে গত 3-4 বছর যাবৎ বিএনপির কোনো মঞ্চে আমি জামাতকে দেখি না, যেহেতু আমি মঞ্চে বসার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি দেখি নাই বিএনপির ওরকম মঞ্চে কোনো জামাতের কেউ বক্তব্য দিতে। তো একসাথে যেহেতু জোটবদ্ধভাবে ছিল, হতে পারে যে কাউকে মনোনয়ন দিয়েছে, কিন্তু তার আগে খুলাসা করেছে এটা কিন্তু ধানের শীষের মার্কা। এবং জামাতের কোনো পোস্ট নিয়ে কেউ কিন্তু ইলেকশন ওইভাবে বলেন জামাতের অমুক পদের অমুক। এবং ডক্টর কামাল সাহেব উনি কিন্তু খুলাসা করেই বলেছেন এখন আর কেউ জামাত নাই, এখন সব ধানের শীষ। এখন ধানের শীষ আর নৌকা যদি আপনি খুঁজতে যান, এরকম কিন্তু অনেক নৌকা সরাসরি জামাতের বড় বড় নেতাদের সন্তান, বড় বড় নেতা ছিল জামাতের, তারা কিন্তু নৌকার মার্কা নিয়ে নির্বাচন করেছে। এবং অনেকখানে দেখা গিয়েছে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগেরই মুক্তিযোদ্ধা হেরেছে, জামাতের যারা একসময় স্বাধীনতা যুদ্ধে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল জামাতের সাথে, তারা পাশ করে গিয়েছে। তো এটা নতুন না, এখন আমি আপনাকে দেখতে পারি না, সো আপনার ছায়াটাকেও আমি কেটে ফেলবো। এখন জামাত যদি চলে যায়, সেটা আমি মনে করবো জামাতের জন্য ভালো, বিএনপির জন্য ভালো। কারণ যে নির্বাচন নিয়ে এই 5 বা 6% ভোট নিয়ে বা 7% ভোট নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সবসময় মনের দিক থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে যে এই জামাত যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে আমি নিব। আপনি দেখেন অনেক জামাত কিন্তু জামাত ছেড়ে আওয়ামী লীগে জয়েন করেছে, তারা বিএনপিতে জয়েন করে নাই। পাবনাতে, ভেড়ামারা, কুষ্টিয়ায় এগুলো কিন্তু হাজার হাজার জামাতের কর্মী আওয়ামী লীগে জয়েন করেছে। এবং সারা বাংলাদেশে যখন একটা অকারেন্স চরম খারাপ, বাংলাদেশ তো একটা ইস্যুর দেশ, বাংলাদেশে একটা সারাক্ষণ মানে প্রতিকূলতার একটা দেশ, অস্থিতিশীল একটা দেশ, সেইখানে যখনই অস্থিতিশীলতা আসে তখনই খুঁজে একটা শিকড় পাওয়া যায় যেটা জামাত। একসময় জামাত করতো সরকারি দলও বলে, একসময় জামাত করতে এখন আওয়ামী লীগ করে। তার মানে কি
আমার ওইখানে গেলে বন্ধু আর আপনার কাছে গেলে শত্রু, সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে এই যে বিএনপি আর এবং আওয়ামী লীগের যে একটা মনে মনে যুদ্ধ জামাতকে নিয়ে, এই জায়গাটা যেমন ধরেন এরশাদকে নিয়েও একই অবস্থা। আমাদের রাজনীতিতে একদিনে এত জঘন্য হয় নাই। এরশাদকে নিয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি, জামাত গেলে কিন্তু এরশাদ জামাতের সিদ্ধান্ত, জামাতের বিএনপি সিদ্ধান্তটা নিতে পারছে না। বিএনপি নিতে পারছে না। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, যে বিএনপির ওই ভয়টা ছিল। এখন তার ভয়ের কোনো কারণ নাই। নির্বাচন যেভাবে তাইডেনাইডে করে নির্বাচন সিল মেরে প্রশাসনিক কু হয়েছে, তো প্রশাসনিক কুতে যখন নির্বাচনে নিয়ে গিয়েছে, ওই যে ইসরাফিল ভাই হাসে দেখেন, তো যখন নিয়েছে তারা, তখন এখন জামাত কি আর বিএনপি কি, হয়তো বিএনপিও নির্লিপ্ত। আওয়ামী লীগ এখন টানতে পারলে আগামী 5 বছর আবার সুবলা সুফলা সুন্দর দেশ তারা উন্নয়নের জোয়ারে ভাষায় দিবে। 1 ঘন্টা বৃষ্টি হলে গাড়ির উপরের তালা পর্যন্ত ডুবে যাবে। সো এটা নতুন কিছু না আমার কাছে মনে হয়। ইসরাফিল ভাই আর কি বলবে, সব কথা নীলুফার আপা বলে দিয়েছে। আমি একটা পয়েন্ট পিক আপ করতে চাই আপনার বক্তব্য থেকে, সেটা হচ্ছে আজ একটা মেয়ের কথা বলেছেন, তার বাবা আওয়ামী লীগ করে মেয়েকে বুঝিয়েও নৌকায় ভোট দেওয়াতে পারেনি। না নিয়ে গিয়েছিল, ভোটই তো না, আপনারা দিয়ে নৌকায় গেছে। উনি যেটা বলছেন, মেয়ে নৌকায় ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি। উল্টা মেয়ের সামনে বাবাকে পিটিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। আমি একটা কথা বলি, এটা একদম আমার ব্যক্তিগত জীবনের কথা। ভোটের দিন আমি একটু অসুস্থ ছিলাম, আমি ভোট কেন্দ্রে গেলাম। আমার আম্মা বৃদ্ধ মানুষ, তাকে সে তো ভোট দিয়েছে। আমার মেয়ে ও লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিতে পড়ে, ও প্রথম ভোট। ও আগের থেকে যে আমি বাবার সাথে সামনেই ভোট দিব, বাবার সাথে ভোট দিব, এবং আমার জীবনের প্রথম ভোটটা নৌকায় দিব, কারণ আমরা তো যুদ্ধ করতে পারিনি। যে মার্কার নেতৃত্বে ভোট হওয়ার পর দেশ স্বাধীন হয়েছে, আমার জীবনের প্রথম ভোটটা সেই মার্কাতে দিব। নৌকার এমপির মেয়ে, এটা কি বলে? দেখেন গল্পটা ওখানে না, গল্পটা অন্য জায়গায়। সে ভোট দিতে গেছে, সে লাইনে দাঁড়িয়ে আছে। আমি বলি, তুমি ভোট দিচ্ছ, আমার সাথে আসো, ভোটটা দিয়ে চলে যাও, আমি তো ঘুরতে যাবো কেন্দ্রে। বলছে না আব্বু, আমি অনেক লম্বা একটা লাইন, মহিলাদের লাইন। বললাম আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিব, আমি আইন পড়ি, আমি যদি আইন ভঙ্গ করি, এই বৃদ্ধ মহিলারা, এই গরিব মানুষগুলো যদি দাঁড়িয়ে থাকতে পারে, আমি দাঁড়িয়ে। সে 2 ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছে। আর আমার ছোট যে মেয়েটা, ও ক্লাস 10-এ পড়ে, ও বলেছে যে আপু তো ভোট দিয়েছে, আমার ভোট কোথায়, আমিও ভোট দিব। তো ভোটার হয় নাই। তখন আমার মেয়েটা তাকে নিয়ে গিয়ে বলছে, তুমি তো ভোটার হওনি, তুমি তো ভোট দিতে পারবে না, চলো যাই। বলছে না, আমি ভোট দিবই। ঠিক আছে, ভিতরে যাও। ভিতরে গিয়ে ওই যে যারা নাই, পুলিং এজেন্ট এবং পুলিং অফিসার, ও করে বলছে যে এখানে কালির দাগ দিয়ে দেন, তাহলে তো ভোট দেওয়া হয়। ওকে আমি বুঝে ম্যানেজ করে নেব, দিয়ে দিছে। আর করছে তুমি এখানে একটা সিগনেচার দাও। সঙ্গে একটা বইও দিছিল, এটা বলেন না, আপনি ভুলে গেছেন। আপনি হয়তো দেখেছেন বইটা সিলটা দিয়েছে, একটা বই পুরো দিয়েছে, যেটার মুড়িটা আপনার বাসায় গেলে চলে এসেছে। তা আমার মেয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে, এমপির মেয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে তাকে রেগুলার ভোট দিতে হয়েছে। তাহলে ভোটে কারা পার্টিসিপেশন করেছে? সৌভাগ্যবান মেয়ে, কারণ সামনের যে 2 ঘন্টা দাঁড়িয়ে ছিল, ওরা শুধু দাঁড়িয়েই ছিল, ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু এমপি যেহেতু এটা আপনাদের হতে কারণ আমি কিন্তু আমি এর আগেও কিন্তু বলেছি, আবার শুনুন, যে সমস্ত মানুষ অন্য দুটো প্রশ্ন, যে সমস্ত মানুষ জন্ডিসের রোগের আক্রান্ত হয়ে চোখ হলুদ হয়ে যায়, ওরা যেদিকে তাকায় সব হলুদ। উনি হলুদ শাড়ি পরা আছেন, চোখ হলুদ দেখা যাচ্ছে না। আপনি শাড়িও পরেছেন হলুদ, চোখে বোধহয় হলুদ দেখছেন, এইসব হলুদ কথা বলে। আমি শাড়ি হলুদ পরেছি, আর আপনি আপনার চোখ দিয়ে আপনি শস্য ফুল দেখছেন, ফলাফল হয়েছে না হলুদই দেখছেন, কারণ সামনে তো হলুদ। সামনে হলুদ, আপনি শস্য ফুল। ইটস এ ভেরি গুড ইলেকশন। জি, ভারত সরকার গঠন হয়েছে, সরকার প্রসঙ্গে যাই। মেনে নিয়েই তো আপনাদের কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরে না। মরেনও না, রাস্তাও তো ছাড়েন না, মিস্টার ইসরাফিল আলম রাজনীতিও করতে পারেন না। নির্বাচন আমি কিন্তু অনেক আগে আপনার সাথে ছিল না হয়তো, আমি বলছিলাম জিল্লুর ভাইয়ের এখানে, নির্বাচনে এত টাকা খরচ করে লাভ কি? আপনারা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলেন, আপনি দেখেন যে সামনে উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচনের কথা আপনি উল্লেখ করলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন, না ভোট চাইছেন তো, আওয়ামী লীগের প্রার্থী তো ভোট চাইছেন, ঐক্যফ্রন্ট নাই, তারপরও ক্যাম্পেইন আছে, আমরা দেখিও না, কেউ ভোট চায় না, কেউ একটা স্লিপও দিয়ে যায় না এখন, কারণ এটা হলো অটো পাসের যুগ। জামানাটা হচ্ছে 72 এর। আমি অন্য প্রসঙ্গে যাই, এই প্রসঙ্গে আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। একটু অন্য, গত কয়েকদিনে 2টো বড় দুর্ঘটনা ঘটেছে। একটি থেকে রক্ষা পাওয়া গেছে, সেটি হচ্ছে বিমান ছিনতাই এর চেষ্টা। যিনি চেষ্টা করেছিলেন তিনি নিহত হয়েছেন।
প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ বিমানের ভাবমূর্তি, সিভিল এভিয়েশনের বেসামরিক বিমান চলাচলের যে অথরিটি তার ভাবমূর্তি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। এবং আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই মিস্টার ইসরাফিল আলম, যে আমরা লক্ষ্য করছি যে বিমান কেন্দ্রিক যত রকমের ত্রুটি বিচ্যুতি দুর্ঘটনা যা ঘটছে তার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক তিনি যে সময়টাতে বিমানে চড়ছেন, যে সময়টাতে চড়তে চাইছেন, যে সময়টাতে ওই অঞ্চলে গেছেন, সেই সময়টাতেই ঘটছে। উনি যেই বিমানে চড়েন সেই বিমানের চাকা নষ্ট হয়ে যায়, উনি যেই বিমানে চলেন সেই বিমানের সার্ভিস নিয়ে নানা রকমের প্রশ্ন ওঠে। এবং উনি চট্টগ্রামে যেদিন যান সেদিনই কিছুক্ষণের মধ্যেই এরকম একটি ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা যদি এরকম থাকে বা তিনি যেখান দিয়ে চলবে, যে জায়গাগুলোতে যাবেন সেই জায়গায় যদি এত ব্যত্যয় অনিয়ম থাকে, তাহলে অন্য মানুষদের কি হবে? যদিও প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সাধারণ মানুষ যেরকম তিনিও সেরকমই চলতে পছন্দ করেন, কিন্তু তারপরও তো নিরাপত্তা বলে কথা। এখন নিরাপত্তা এবং একবার, দুবার, তিনবার, চারবার, বেশ কয়েকবারের ঘটনা কিন্তু, আর শেষ পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা, একটা বড় ছিনতাইয়ের চেষ্টার ঘটনা, একটা বড় ঘটনা, কিন্তু এটির পুরো রহস্য কিন্তু অনাবৃত। এখন জিলুর ভাই, নিরাপত্তা তো একটা বড় ইস্যু সারা বিশ্ববাসীর কাছে, কিন্তু বর্তমান বিশ্বে বিমানের নিরাপত্তা ইস্যুটা কিন্তু সবচেয়ে প্রায়োরিটি বিষয়। এবং সে কারণেই, কারণ আপনি জানেন যে ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে অনেক বিদেশি এয়ারলাইন্স সন্তুষ্ট ছিল না, অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে গিয়েছিল, লন্ডনের কার্গো বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তারা আবার তাদের একটা এখানে প্রতিনিধি দল পাঠিয়ে বোধহয় কিছুদিন অনেকদিন তারা অবজার্ভ করেছে, নিজেরা কাজ করেছে। এগুলোকে একটা 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 স্ট্যান্ডার্ড পজিশনে আনতে, লেভেলে আনতে অনেক সময় লেগেছে সরকারের, তারা কষ্ট করে এগুলো করেছে। কিন্তু যে ঘটনাটা আপনি বললেন, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে এসেছে বলে কি আপনি মনে করেন? না, তাছাড়া তো তারা কার্গো এগুলো দিত না, দিয়েছে, কিন্তু একটা মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেই জায়গাতে আমরা তাহলে তো এই যে ঘটনা ঘটলো এখন তো আর ওদের এটা এই জায়গাতেই আমি আসছি যে ঘটনাটা ঘটে। এবং আমি আরো কিছু বললাম আপনাকে যে প্রধানমন্ত্রী, আপনার খেয়াল আছে বাইরে একবার যাওয়ার সময় দুবার তিনবারের ঘটনা এরকম দুবার ঘটেছে। এটা দিয়ে আমার এটা দিয়ে এবারও তো প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়েছিলেন একই দিনে। মাননীয় মন্ত্রী এটা কি বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা কি বলেছেন বা অনেকে কি বলছেন, সেই বিষয়টা আমি একেবারেই আমি প্রভাবিত হব না সেই বিষয়গুলো নিয়ে। আমি আমার মতো করে বলার চেষ্টা করব। বিমান এবং পর্যটন কর্পোরেশনের যে পরিচালনা বোর্ড আছে, এটা জিলুর ভাই আপনি জানেন কি না, এই বোর্ডগুলো অত্যন্ত শক্তিশালী বোর্ড, এবং এই বোর্ডটা গঠন হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে। বোর্ডে চেয়ারম্যান, ডাইরেক্টর এগুলো কিন্তু নির্বাচিত, আর কিছু এক্স অফিসিও পোস্ট আছে যেগুলো আলটিমেটলি তারা হয় সচিব প্রচিব, যারা অটোমেটিক্যালি হয় বা ভার্চু অফ দি পোস্ট। এই বোর্ড মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ অনেক সময় মানতে চায় না, মন্ত্রণালয়ের অনুশাসনও তারা অনেক সময় কিন্তু মানে না। এই বোর্ডটা কোনো ইস্যু আসলে তারা আলোচনা করে বোর্ডে পাস করে তারপর তারা বাস্তবায়নের জায়গাতে নিয়ে যায়, এবং বাস্তবায়নটাও তারাই কিন্তু করে। আরেকটা বিষয় আপনি খুব গভীরভাবে চিন্তা করবেন যে আমরা ভিআইপি হিসাবে ইন্টারন্যাশনাল ফ্লাইট বাদ দিলাম, ডোমেস্টিক ফ্লাইটে যখন যাই আমাদেরকে কিন্তু সাধারণ যাত্রীদের থেকে আলাদাভাবে কিন্তু কোনো দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। 4টা স্তর অতিক্রম করে তারপর বিমানে আমাদের এন্ট্রি হয়, আমাদের হ্যান্ড লাগেজ পর্যন্ত চেক করা হয়। এবং আপনার বললে উনিকেই হয়তো বিশ্বাস করবেন না, উনিকে বলেন যে ভিআইপির নামে সবাইকে ওনারা গুলিয়ে ফেলেন, আমাদেরকে একদম মাথার থেকে পা পর্যন্ত কিন্তু তারা কিন্তু সার্চ করে। এবং এই যে যেই লোকটি ঘটনাটা ঘটালো তার নাম জানতে যে পরিমাণ সময় অপেক্ষা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি কিন্তু অনেক আগেই, প্রায় 1-1.5 বছর আগেই বলেছে যে ডোমেস্টিক ফ্লাইটেও কিন্তু ট্রাভেল করতে হলে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অথবা যে কোনো একটা জাতীয় পর্যায়ের পরিচয়পত্র, ইভেন পাসপোর্টও দরকার হবে। তারপর আমরা কেন তার নাম জানতে, তো প্রথমে আমরা জানতে পারলাম কোন এক নায়িকার সে প্রাক্তন স্বামী, তার আগে জানা গেছে প্রেমিকা ব্যর্থ হয়ে, মানে আমি সেটাই বলছি যে তার নাম, পরিচয়, বৃত্তান্ত জানবার আগে আমি জায়গাটা একটু আপনার সাথে ব্রিফ করার চেষ্টা করছি। আমরা সুপরিচিত, কিন্তু আমাদের এই আপনাদের টকশোর কারণেই হোক আর যে কারণেই হোক আমরা কিন্তু আননোন এমপি না,
আমরা রাজনীতি করে এমপি হয়েছি, আবার এইসব কারণে পরিচিতি একটা extra- পরিচিতি extra। আছে। আমাদেরকেও কিন্তু এই সার্চ থেকে কখনো অব্যাহতি দেওয়া হয় না। আর ওনারা কালকে দেখলাম ওই বিমানের সাবেক কি অফিসার, নিরাপত্তা প্রধান তারা বলছেন যে ভিআইপিদের আমাদের ছাড় দিতে হয়। তারা অর্থ বোঝাতে চাচ্ছেন যে এমপি সেটা তো কোনো কাউকে ছাড় দেওয়ার কথা না। আমি আপনাকে বলি যে আমার হ্যান্ড লাগেজের মধ্যে আমি তো নিজে সেভ করি, আগে একটা ছোট কেচি ব্যবহার করি। এই কেচিটা ইন্টারন্যাশনাল ফ্লাইটেও কিন্তু তারা ধরেনি, কিন্তু আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, এই ফ্লাইটটা ধরে তারা নামিয়ে নিয়েছে। এক আরেকটা কথা জানি না এটা ভুল হচ্ছে কিনা এখানে বলা, ইলেকশনের আগে আমি ঢাকা থেকে আমার কিছু ব্যাংকে কিছু টাকা ছিল ইলেকশন এক্সপেন্ডিচারের জন্য, আমি টাকা নিয়ে যাচ্ছি। তো টাকাটা 10 লাখের বেশি উনাদের ইয়েতে ধরা পড়ছে মেশিনে। এখন বলছে এতগুলো টাকা নিয়ে যাওয়া কেমন হলো, কার টাকা কীভাবে, এটা তো নিয়ে যাওয়ার নিয়ম নেই, এতগুলো টাকা ভোটের টাকা এত 500 টাকার নোট করা আছে, হ্যাঁ কিছু 100 টাকার নোট, একটু বাড়ি বাড়ি দিতে হবে, ভোটের খরচ তো হয়। হ্যাঁ আপনার মতো সুন্দর মানুষ হলে তো হয়তো টাকা ছাড়াই ভোট হতো, কিন্তু আমাদের তো টাকা পয়সা লাগে। যাক, এই টাকাটা পর্যন্ত ধরেছে তারা, তাদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এটা ধরা পড়বে। আমার কথা বক্তব্যটা হলো যে একটা সন্ত্রাসী বা ভালো বা যাই হোক বা এই জায়গার যাই বলি না কেন, যদিও তদন্তের মধ্যে আছে আসলে সে কি, সে এত বড় একটা অস্ত্র নিয়ে ঢুকলো, অস্ত্র হতে পারে খেলনা, না যাই হোক অস্ত্র হতে পারে খেলনা, অস্ত্র হতে পারে ফায়ার পিন ভাঙা, অস্ত্র হতে পারে বুলেট নাই, যাই হোক একটা, সেটা আমরা নিশ্চিত না কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সে তো ঢুকেছে একটা অস্ত্র নিয়ে এই নিরাপত্তা বহুর ভিতর দিয়ে, তাই না? এটা কি সম্ভব? আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নীলুফার আপা আমি বলি, শেষ করি, আপনাকে নিয়েই আসা হচ্ছে। আমি আসলে কি আমি আপনাকে আবার স্পেস দিতে চাচ্ছি দুইজনের জন্য। না স্পেস দিতে হবে না, আমি যা জানি আমি কিন্তু সত্য কথা বলছি। আমিও সত্য কথা বলছি, আমার কিউরিওসিটিটা আমি বলতে চাচ্ছি। সরকারের পক্ষেও বলছি না, বিরুদ্ধেও বলছি না, আমার অভিজ্ঞতা থেকে দুটো তথ্য দিলাম আমি, যে এই দুটো ঘটনা নিরাপত্তার নজর এড়ায়নি। এই ছেলেটা কিভাবে ঢুকলো, আমার সুস্পষ্ট কনক্লুশন এই ব্যাপারে, হয় এই ছেলেটাকে কেউ বিমানে এই অবস্থায় ঢুকতে সহযোগিতা করেছে, যারা দায়িত্বে আছে। সবচেয়ে বড় কথা কি মেরে ফেলা হলো কেন? তাকে মারাটা ঠিক হয় না, সে কিভাবে ঢুকলো আপনি বলেন। না সেটাও একটা প্রশ্ন, যে সেটা আপনি জানা যেত, আপনার সঙ্গে বলেন, আমাকে শেষ করতে এখন তো জানা যাবে না সে কেন করলো এই কাজটা। হয় কেউ দায়িত্বরত যারা ছিল তারা সহযোগিতা করেছে, অথবা এই দায়িত্বরত যারা ছিল তারা কর্তব্য অবহেলা করেছে, এই অবহেলার ফাঁক দিয়ে সে ঢুকেছে। দুটার মধ্যে একটা, এর বাইরে কোনো কথা নেই। নিরাপত্তার ব্যবস্থা খারাপ, ঢিলে ঢালা, লিকেজ আছে, এই কথাগুলো যারা বলছেন প্রকৃতপক্ষে মূল ঘটনাকে এড়ানোর জন্য বলছেন। আমার অত ঘটনা দেখার দরকার নাই, পার্টিকুলারলি এই কেস, এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, ইট শুড বি ফাইন্ড আউট, তাহলেই সব বের হয়ে যাবে। আমি আসলে এই জায়গায় যে জিল্লুর ভাই বলছে রহস্য আবৃত, যেটা যে এই এত কিছু দুটো ঘটনা ঘটেছে এক সপ্তাহের মধ্যে, 2-3 দিন আগে পিছে, এবং সেটা একটা ঘটনা বিমানের ঘটনা ঘটেছে যেদিন পিলখানা হত্যাকাণ্ড দিবস। সো এইখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি আপনাকে চকবাজার দিয়ে শুরু করি, যে তুগলকি কাণ্ডগুলো, যেটা যে আপনার অগ্নিকাণ্ড হলো, অগ্নিকাণ্ডে মারা গেল কতজন আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ ক্লিয়ার বলতে পারে নাই। আমরা প্রথমে দেখলাম কোথায়, নিউ ইয়র্ক টাইমস থেকে শুনলাম 110, যখন বাংলাদেশের পত্রিকাগুলো বলছে 80 ছাড়িয়েছে। 80 ছাড়িয়েছে মানে কত হতে পারে? 80 ছাড়িয়েছে বলতে 800 হতে পারে, 80 ছাড়িয়েছে মানে 81 হতে পারে। এইখানে আমাদের দেখেন, আমাদের তদন্তগুলো বাংলাদেশে আওয়ামী লীগ কারাকারি করে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিতে, বিএনপি কারাকারি করে, কিন্তু তদন্তের কিন্তু এখানে কোনো ডেভেলপ হয় না। কিসের জন্য হবে? সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও হয় না, বিএনপি ক্ষমতায় থাকলেও হয় না। সেটাই বলছি, আপনি মানে এত টিস করলে কোনো লাভ হবে না, আমি নিজেই বলছি। সেইখানে কথা হলো যে ওই একটা জায়গায় বোধহয় আমরা সবাই এক, শুধু এক না, ওইখানেও আমাদের নেগেটিভ প্রতিযোগিতা এত বেশি যে আমরা দিন দিন নেগেটিভের উপরেই বড় হচ্ছি। সো এই জায়গায় আরেকটা জিনিস, যে ওখানে কি বলেছে শিল্পমন্ত্রী, বলেছে ওখানে কেমিক্যালের কোনো অস্তিত্ব নেই, কোনো গুডাউনও ছিল না। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ঢাকার যে কোনো প্রান্তের লোকরে জিজ্ঞেস করলেই বলবে যে ওইখানে কি পরিমাণ কেমিক্যাল আছে, যেটা এই আওয়ামী লীগ সরকারের আগের সময় আপনার শোনেন, আগের সময় কিন্তু নিমতলির ঘটনায় প্রমাণ করে। এরপরে আপনার ডিএমপি পুলিশ কি বলেছে, ওই এলাকায় থাকা একাধিক কেমিক্যাল গুডাউনের কারণে খুব দ্রুত আগুন আশেপাশে ছড়িয়ে পড়েছে। দেখেন সরকারের মধ্যেই কতগুলো ডাবল স্ট্যান্ডার্ড কথা। ফায়ার সার্ভিস ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অলি আহমেদ বলেছেন, একটি সিএনজি বহনকারী পিকআপ ট্রাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরপর গোডাউনের দোকানে আগুন লেগে যায়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেখেন কারোর সাথে কারো মিল নাই।
4 নম্বর ফায়ার সার্ভিস পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জুলফিকার রহমান বলেছেন ওয়াহিদ ম্যানশনে অবশ্যই কেমিক্যাল ছিল। এরপর আমাদের কি তথ্যমন্ত্রী উনি বললেন এটা খুঁজে দেখতে হবে বিএনপির যোগসাজশ আছে কিনা। এই যে তদন্ত আগামী কিভাবে আপনি বলেন, যেখানে বলা হলো যে একটা গাড়ির সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই ঘটনা ঘটেছে, 2 দিন পরে কিন্তু আমরা ছবিতে দেখলাম ওই সিলিন্ডারটা অক্ষত আছে তখনও। তাইলে আপনি মনে করেন এখন পর্যন্ত এটা বের হলো না, তাহলে আমি কি বলতে পারি না যে এটা শুভঙ্করের ফাঁকি হতে পারে? এটা 30 তারিখে নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল জিনিস কি মানুষের জীবন, যাক না 200-400 জীবনে চলে গেল। আমি আরেকটু ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা বলেন তো, দৃষ্টি অন্যদিকে সরে যায়, দৃষ্টি ঈশ্বর দেশ বাংলাদেশ, এবং ওই ঈশ্বরকে অন্যদিকে যখন সমস্ত ঢাকা সহ বাংলাদেশে ক্ষোভের আগুন জ্বলজ্বল করছে, যখন একটা সরকারের কি বলে ওই যে পতাকা অর্ধনির্মিত কবে রাখবে সেটা ডিসিশন নিতে যখন 4 দিন লাগে শোক পালন করতে, সেইখানে যখন মানুষ যখন চরমভাবে ক্ষিপ্ত, ঠিক তখন আমরা কি দেখলাম যে একটা কথিত বিমান ছিনতাইকারী, কথিত আমি এই জন্য বলছি, পায়ে গুলি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলির উপরে থাইকে আসছি ভাই, পায়ে গুলি করলে কতক্ষণ একটা মানুষ বাইজা থাকে এটা কিন্তু আমরা বুঝি, তাও আবার এতগুলো প্রশাসনের হাতে। ওই ছেলেটা যদি সিরিয়াসলি ছিনতাইকারী হতো, পৃথিবীতে কখনো শুনি নাই যে একজন ব্যক্তি একটা বিমান কোম্পানিতে ছিনতাইয়ের জন্য ঢুকে। আপনি নিজেই বললেন 3 স্তরের নিরাপত্তা ভেদ করে 4 স্তরের আমাদের ঢুকতে হয়, 4 স্তরের নিরাপত্তা ঢুকতে কোথাও কি পাওয়া গেল না? আর একটা নেল কাটার আর খেলনা পিস্তল তো পাওয়া যাওয়ার কথা না। এই যে সাজানো গল্প কিচ্ছা আমি যদি মিলাই, ধরেন আমি ধরেন বিরোধীর লোক, আমি সরকারের সমালোচনা করব, তারপরেও যদি সত্যি কথা যদি কোনোটা না মিলে, কার্য এবং কারণ যদি না মিলে, তাহলে কি সেটা কার্যকরণ হয় নাকি? আপনার কি বললো হলো 2 দিন চলে গেছে, ছেলের নাম, ছেলের বাড়ি, ছেলের পরিচয়, কেউ বলছে যে একটা নায়িকার সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে, আবার বলছে নায়িকার, আজকে আমি শুনলাম নায়িকার সাথে 4 মাস আগে ডিভোর্স হয়েছে। আজকেই প্রথম আমি ভিডিওতে দেখলাম নায়িকা বিদেশের বাইরে থেকে ভিডিও ছাড়ছে, সেইখানে দেখলাম। টেলিভিশন ইন্টারভিউ দিয়েছেন, আমি দেখলাম। আমি আপনাকে বলি, হ্যাঁ, তো আমি টেলিভিশন দেখতে পারি নাই, আমি ওইটা দেখেছি। সে যদি সত্যিকার অর্থে ছিনতাইকারী হতো, তাহলে কি পাইলট সহ সমস্ত যাত্রীকে নামতে দিত? আমার প্রশ্নটা আপনার কাছে। সে তো তাহলে 2-1 আগে প্রথমে গুলি টুলি করে মারতো। আপনি শোনেন, আপনি কি মনে করেন এটা? আমি জাস্ট কার্যকরণ মিলাচ্ছি ভাই, মিলাচ্ছি, একটা তদন্ত মিলাচ্ছি। আমরা তো এতদিন জনগণের সাথে কাজ করে কিছুটা আইডিয়া করতে পারি। তদন্তাধীন জিনিস নিয়ে আমরা যদি এখানে বসে তদন্ত করি, তাহলে না, আমরা যদি না বলি তাহলে আরো হবে না। এমনিই তো আপনারা বিরোধী দলকে ফিনিশ করে দিয়েছেন। আপনি কি বলতে চান যে এটা দুর্ঘটনা না? আপনারা কটকটি বানিয়ে ফেলেছেন বিরোধী দলকে। এটা কি তার উপর দুর্ঘটনা না? হ্যাঁ, এটা তাহলে দুর্ঘটনা না? কোনটা দুর্ঘটনা? আমি যদি বলি যে একটা দুর্ঘটনা হলো, সেই মানুষ বিচার পাওয়ার অধিকার রাখে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও নুরেলবার্গ ট্রায়াল দেখলেই আমরা বুঝতে পারি যে বিচার কতদিন পরে হতে পারে, কিংবা বাংলাদেশে অনেক বিচার হয়েছে। সেইখানে সেই ছেলেটাকে পায়ে গুলি করে মেরে ফেলা হলো কেন? আমার কথা হলো, ও তো সন্ত্রাসী চক্র হলে তো 2-4 জন থাকতো, কিংবা 2-4 জন না, আমি 2-400ই ধরলাম, ওকে না ধরলে আপনি বের করবেন কিভাবে? ঠিক এরকম হলি আর্টিজানে আমরা দেখেছি, সন্ধ্যাবেলা রাতে যখন 5 জনকে বলা হলো যে 5 জনকে এখানে বেঁধে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ডে, বেসমেন্টে, তারপরে কিন্তু আমরা ওদেরকে লাশ পেয়েছি, ওদেরকে আমরা জীবন্ত পাইনি। তো বেঁধেই যদি রাখা হয়ে থাকে, তাহলে আমরা জীবন্ত পেতে অসুবিধা কোথায়? আমরা 2 রকম জিনিস দেখি ভাই। একটা হলো যে আমরা জঙ্গি নামে যে খবরগুলো শুনি, হয় ওইখানে ক্রস ফায়ার করতে করতে 3 দিন 4 দিন একদম অপারেশন করতে করতে মারা হয়, মারার পর আমরা কি দেখি 3 মাসের শিশু, 95 বছরের বৃদ্ধ অথবা বৃদ্ধা, আর কেউ নাই, আর কিছু গোলাবারুদ, পরিত্যক্ত জং ধরা গোলাবারুদ দেখি। আর এখন আমরা কি দেখছি? একটা ছিনতাইকারী। এটা কি আপনার সাবোটাইজ না সত্য? জনগণ জানতে চায়। আমি তো এখন ম্যাঙ্গো পিপল, আমার জানার অধিকার আছে আপনার কাছে, আপনি এখন সংসদ সদস্য। সো আমার কাছে যে জিনিসটা আমার কাছে লাগে, এখানে যারা ছবি তুলছে, যারা আমাদের এই করছে, ওদের কিন্তু সেম মনের দিক থেকে, ওরা এমপি না হলেও কিন্তু সেম কিউরিসিটিস, আসলে হলোটা কি? তাইলে আমি যখন দেখবো যে একটা খেলনা পিস্তল নিয়ে একজন মানুষ বাংলাদেশের একটা বিমানবন্দরকে করাপ্ট করতে পারে, তার মানে কি বাংলাদেশকে চাইলে অনেক কিছু করা যায়? এটা কি আসলে সত্যিকার ঘটনা কিনা সরকারের উচিত প্রথম কথা হচ্ছে যে এটার সামনে এনে তদন্ত রিপোর্টটা পেশ করা। আপনি যদি বলেন যে, বা অন্যভাবে যদি কেউ বলে যে এটা একটা সাজানো ব্যাপার বা সত্যিকারের ঘটনা, কিন্তু তাতেও তো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারের এই সরকার ক্ষতিগ্রস্ত হলেও বুঝাতে পারে যে দেখো আমার নির্বাচন যাই হোক প্রশ্নবিদ্ধ,
এই গণশুনানি টনশুনানি কিছুই না। দেখো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এইখানে জঙ্গি আছে, এইখানে বিমান, এখানে প্লেন না, কিন্তু দুর্ঘটনা হচ্ছে, জঙ্গি তো বলা এখানে হয়নি। শোনেন না, জঙ্গিদের এর আগে অহরহ বলতেছে। আমি সেটা বলছি যে বিদেশের কাছে বোঝানোর জিওপলিটিক্সে এটাই একটা বড় ধারণা যে আমি ছাড়া এখানে অন্য কেউ ইম্পসিবল, সম্ভব না। এবং আমরা প্রত্যেকটা নির্বাচনের পরে এই ধরনের ঘাপলা মার্কা নির্বাচনের পরে আমরা এই টাইপ জিনিসগুলোই দেখে অভ্যস্ত হয়ে গেছি। সো এই অভ্যস্ত জিনিসগুলো বলতে পারবো না তাও তো হতে পারে না জিল্লুর ভাই। যাও একটু কথা কই, আপনার এখানে এসে একটু কথা বলার সুযোগ পাই। আরগুলার ওইখানে তো ধরেন দুইটা আওয়ামী লীগ, একটা মহা আওয়ামী লীগ, প্রো আওয়ামী লীগ, আরেকটা হলো অ্যাঙ্কার হলো আরেক আওয়ামী লীগ। এই তিনজনের সঙ্গে একলা যুদ্ধ করি, 3 মিনিট আমার আর ওগর হলো 10 মিনিট 12 মিনিট। এরপরও থ্রেড যে এটা এখানে বলা যাবে না, ওইটা ওইখানে বলা যাবে না। কেন আপনি বললেন আপনার অ্যাঙ্কারই থাকবে না? সো এইখানে এইটুক যদি বলতে পারি তো বিবেকের কাছে সান্ত্বনা যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি। ধন্যবাদ। বলে তৃপ্ত এখন আপনি বলে আপনি শান্তি পাইছেন তো? না শান্তি, এটা বলে কি শান্তি? এত জীবন ফেরত না না না, আপনার আকাঙ্ক্ষা ছিল বলার আকাঙ্ক্ষাটুকু সেটা আপনি বলার অধিকার পাইছেন, আপনি জানি না দেখাবেন কেন গণতন্ত্র পাইছেন। জিল্লুর ভাইকে ধন্যবাদ। আপনি এই অভিযোগ কিন্তু করা যাবে না। সেটা আমি এখনো পাইনি। তৃতীয় মাত্রা এখন পর্যন্ত গত 16 বছরে যে যা বলেছে সব গেছে। জিল্লুর ভাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে নীলুফার আপাকে আপনি তার একদম পরিতৃপ্ত কথা বলার আপনি সুযোগ দিয়েছেন। তবুও আপনাদের না বলে যে আমাদের বাক স্বাধীনতা, ওনাকে এনে আমরা প্রমাণ করলাম না বলে যে আমাদের কথা বলার অধিকার নাই। অবিসংবাদিত পুরুষ না, উনারে কট করে নিয়ে গেলেন কেমনে দেখাবে? যতই বলুন এখন এইটা কথা না। আপনারা যে কথা বলছেন, কথা তো বলা যায়, অনেক কিছু বলা যায়। তো আপনারা একটা তদন্ত কমিটি করেন না কেন? আমরা কোথায়? আমরা তো সরকারও নাই, বিরোধিতাও নাই। না না, আমরা এমপি দিয়েছেন তিনটা। ডক্টর কামাল সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, উনি আন্তর্জাতিক অনেক ট্রাইব্যুনালে, তারপরে আপনার হচ্ছে ইয়েতে উনি বিচারক হিসাবে থাকেন, কখনো উকিল হিসাবে থাকেন, আরও অনেক বড় বড় নেতা আছে। আপনারা একটা, আমাদের সরকার যদি এগুলোকে কাহিনী মনে করে, সাজানো গোছানো বিষয় মনে করে, আপনারা সেটা প্রমাণ করেন। যাক, আওয়ামী লীগের নিরপেক্ষ এমপি হিসেবে আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাই যে এটাও জানেন যে যার শেকড়টা আওয়ামী লীগের মধ্যে, তার দিয়ে আমরা সবকিছু পারবো না। হলিয়ার্টিজেন ঘটনাটা যদি সাজানো হয়ে থাকে, তা আপনার একটা প্রমাণ। আমি কিন্তু হলিয়ার্টিজেনের ঘটনা সাজানো বলি না, আমি পাঁচটা আমি বলছি 5টা ছেলেকে ওখান থেকে অ্যারেস্ট করে বেঁধে রাখা হয়েছিল, টেলিভিশনে আমরা দেখেছি। পরে আমরা সেই লাশগুলো পেয়েছি। না না, পুলিশ যখন সাক্ষাৎকার দিচ্ছিল, আপনি ফুটেজগুলো দেখেন, তখন বলছে যে হ্যাঁ আমরা জঙ্গিদের 5 জনকে রেখেছি। সেটি নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। আপনার প্রশ্ন হয়তো ঠিক আছে, বা সেই আপনার প্রশ্নের পাল্টা যুক্তিও আছে, কিন্তু তারা যেহেতু অস্ত্র সজ্জিত ছিল, আমি বলছি সেটার ঘটনা একটা আলাদা। কিন্তু এই ঘটনাটিতে তো কোনো কিছু বলা যাচ্ছে না যে তার হাতে আদৌ অস্ত্র ছিল কি ছিল না। আমি আগেই বললাম খেলনা নাকি, সরকারি তো বলছে খেলনা, দুটা তিনটা সংস্থা থেকে তদন্ত করা হচ্ছে। তাহলে কোন পরিস্থিতি থাকে? তবে আমি এটা বলেছি, যতটুকু জানা যায়, আমার অভিজ্ঞতা থেকে বলেছি যে নিরাপত্তা ব্যবস্থায় খুবই সুন্দর সিস্টেম, কিন্তু এখানে হয় তাকে কেউ সহযোগিতা করেছে, অথবা এখন সেটি আপনি জানেন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের মধ্যে কেউ, মানে এখন সেটা মারা গেল বা তাকে যে মেরে ফেলা হলো, এখন আপনি জানবেন কিভাবে? আমি আপনাকে একটা কথা বলি, মানে এই তদন্তের এই আপনার এই নিষ্পত্তি হবে আপনার একটা চ্যানেল তো না, তাই না? আমি গেটে ঢোকার পর থেকে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি কথা বলছি, সবগুলো কিন্তু আপনার সিসিটিভিতে ধরা পড়বে। এই ছেলেটা যখন এয়ারপোর্টে ইন করেছে, তখন থেকে তার সব কিছুই কিন্তু সিসিটিভি, সেটা ধরা পড়লো, কিন্তু মোটিভটা আপনি বুঝবেন কিভাবে? আপনি সিসিটিভি, ছেলেটি থাকলে আপনি বুঝতে পারতেন। সিসিটিভি থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন ছেলেটা স্বেচ্ছায় চালাকি করে ঢুকে গেল নিজের কর্মদক্ষতার ভিতরে। আমি বলছি সেটা না, তাকে কেউ সহযোগিতা করলো। আমি বলছি যে এই কাজটি যে কি কারণে করলো সেটি আপনি বুঝবেন কিভাবে? এখন ঘটনা হচ্ছে, সেটা তদন্ত করলে বোঝা যাবে। তার পারিপার্শ্বিকতা, তার পারিবারিক জীবন, তার অতীত জীবন, তার বর্তমান অবস্থা কি, এগুলো তদন্ত করছে, নিশ্চয়ই বের হবে, অবশ্যই বের হবে। মেরে ফেলা নিয়ে অনেকের মধ্যে ইচ্ছাকৃতভাবে মারেনি, তারা আত্মরক্ষা করার জন্য আইন শৃঙ্খলা, তার হাতে তো কিছু ছিল না, পায়গুলি করলো আর মরে গেল, ওই আকাশে বিদ্যুৎ চমকালো, রাজার মৃত্যু হলো। কি ছিল, খেলনা না আসলে পিস্তল, এটা কিন্তু মানুষ এখনো কনফার্ম না। তারপরে তর্কের খাতিরে যদি আমি বলি খেলনা ছিল, এটা জানা গিয়েছে পরে। মানুষ কনফার্ম না এখন তো আপনি ও মারা যাওয়ার পরে না আজকে পর্যন্ত যে তথ্য, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে করে তো এখন আর আপনি কালকে বলতে পারবেন না যে তার হাতে একটা বোমা ছিল। না না না, সেটা বলার কোনো স্কোপ নাই। আমি বলছি যে তার হাতে এরকম একটা অস্ত্র ছিল, যদি পিস্তলের মতো থাকে, একটা নীল কাটার ছিল আর খেলনা পিস্তল ছিল। না, তার হাতে যদি খেলনা পিস্তল থাকে, এটা কিন্তু সবাই জানতে পারলো মরার পর।
তার আগে তোর কাছে কেউ যেতে পারেনি। কে বলছে? ও সে তো স্ট্যান্ড বাই পাইলট থেকে শুরু করে যাত্রী সবাই তারা নেমেছে। কথা বলেছে তাকে বিজি রাখার মানে জন্য। তা ধরেন ওই অবস্থায় তাকে হয়তো অনেকেই ট্রমাটাইজ ছিল, বুঝতে নাও পারে যে কি ছিল, তার কাছে অস্ত্র ছিল কি ইমোশনালি ছিল না। ব্ল্যাকমেল করেছে, সময়টা কাটানো যে আমি ল্যান্ড করার কোনোভাবে করা যায় এই জন্য করেছে। আর পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাকে গুলি না, কিন্তু করেছে, এটি তো প্রমাণিত যে তার কাছে কোনো অস্ত্র ছিল না, এই কারণে, কারণ সঙ্গে সঙ্গে তো বিমান পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সার্চ করা হয়েছে, কিছু ছিল না। দেখ এটা তদন্তের মধ্যে দিয়ে বের কেন হয়েছে। তদন্ত? আর এটা এইটুকু কি? তো আমরা বলতেই পারি, তারপরে আমরা খেলনা যা পিস্তল শুনবো। থাকলে তো আমি বললাম এটা জানা গেছে পরে যেটা এখন ইনঅ্যাক্টিভ, এটা কাজ মেন করে না। কথা হলো হবুচন্দ্র যে- রাজা, so হবুচন্দ্র তবে একটা বিষয়, এগুলো কথা আপনি আমি যেটা বলছি, এইসব কথা অপ্রাসঙ্গিক কথা বলে তো সমস্যার কোনো সমাধান হবে না। মূল সমস্যার কোনো ধরনের অবদানে আমরা রাখতে পারবো না সমাধানের জন্য। আসল সমস্যা আসেন না কেন? বিমান একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সম্পর্কে এটার সাথে জড়িত। এই বিমানে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা কেন ঘটলো যেন আর রিপিটেশন না হয়, সেই জন্য আমাদের সাজেশন। বিমান কি কখনো That should be বাংলাদেশের the ভালো main point of প্রতিষ্ঠান হিসেবে discussion. বিবেচিত হয়েছে এখন? কোনটা? শেষ বিমান তো করতে একটা হবে। সব ক্ষেত্রে একটা ব্যর্থ একটা প্রতিষ্ঠান। আপনি সব সেটা বলেন, কিছুতেই। এটা তো আপনাদের সময় ছিল, আমি 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 কোনো সময়ের সব সময় ছিল এবং এখনো হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছে। রেডিক্যাল ক্রমবর্ধমান। লেট ইট বি ডিসকাসড। আপনি এই কথা বলেন যে এই সরকারের সময় এইভাবে টাকা এখানে লস হচ্ছে। তো আমি কি ছেলেটারে ছেড়ে দিব যাকে আপনারা মেরে ফেললেন একটা ছিনতাইকারী না, তা হিসেবে? মামলা হয়েছে তো। এটা দিয়েই কথা বলবো। মামলা হয়েছে তো, মামলা হয়েছে, মামলা তদন্ত হচ্ছে। কোনো দিন তদন্ত হবে তদন্তের না। আমরা পরে এখন পর্যন্ত সাগর রুনির তদন্তের রিপোর্টই পাইনি। আমরা শেষ করতে তদন্তের চাই। পরে আপনি জানতে পারবেন। তবে একটা 48 জিনিস হবে। অবশ্যই যে ব্লেম গেমিং করার কালচার থেকে, আমরা কিন্তু সংস্কৃতি ব্লেম থেকে। গেমিং করতে পারি না বলেই তো শেষ আপনারা করতে আছেন। এখন আপনি তাহলে আমি আপনাকে অনুরোধ শেষ করব করতে হচ্ছে, মিস্টার ভাই একটু সাইফুল বলি, আলম, জি, ভোট শেষ। গেলে ভোট দিতে পারেন না, রাস্তায় আন্দোলন দিয়ে রাস্তায় নামতে পারেন না, কোথাও প্রতিবাদ করতে পারেন না, কথা বলতে পারেন না, রাজনীতি কেন করেন? সিভিলাইজেশনকে আনসিভিলাইজ হয় না। রাজনীতিটা হয় করেন। না। দর্শক, রাজনীতিটা করেন অনুষ্ঠানের কেন? শেষে প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। নীলুফার চৌধুরী মনি এবং মিস্টার মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, দুজন রাজনৈতিক নেতা কথা বলছিলেন, একজন সংসদ সদস্য, এখন একজন আগে ছিলেন, দুজন একই সংসদ সদস্য এক সময় ছিলেন একসঙ্গে। নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। মূল কথা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, গণতন্ত্র নিয়ে যে আলোচনা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার, এ বিষয়ে নিয়ে কোনো ভিন্ন মতের সুযোগ নেই এবং নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থার যে ত্রুটি বিচ্ছেদ সেগুলোও কাটিয়ে ওঠা দরকার এবং সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাসীনদের, ক্ষমতার বাইরে যারা আছেন, আরও বেশি সক্রিয় হতে হবে এবং সব কথার মূল কথা হচ্ছে তাদেরকে আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে। দুপক্ষের জন্য এটি প্রযোজ্য এবং জনগণের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হবে। সেখানটা তো অনেকখানি ঘাটতি আছে অনেকেই মনে করেন। দুটো বড় দুর্ঘটনা ঘটেছে। নিমতলির পরে চকবাজারের ঘটনা কোনোভাবেই ঘটা উচিত ছিল না, কিন্তু ঘটনা ঘটেছে এবং এই ধরনের মৃত্যু আমরা আর ভবিষ্যতে দেখতে চাই না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিস্থিতি। এবং এর জন্য যা করণীয় আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি করবেন এবং এগুলো আসলে এক ধরনের দুর্বলতা, শাসনের দুর্বলতার প্রকাশ বলে অনেকেই মনে করবেন বা মনে করা সেটি অসমীচীন হবে না। বিমান ছিনতাইয়ের যে ঘটনা ঘটলো সেটিকে নানানভাবে চিত্রায়িত করবার চেষ্টা করুক, কিন্তু ফলাফল সেটি হচ্ছে যে এটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের দুর্বলতার এটি বহিঃপ্রকাশ, বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার এটি দুর্বলতার প্রকাশ এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে যে ভূমিকা হওয়া উচিত ছিল সেখানটা তো একটা দুর্বলতার প্রকাশ ঘটেছে। এবং লক্ষ্য করবার বিষয় যে বিমানের সঙ্গে যতগুলো ঘটনা ঘটেছে এর বেশ কিছু ঘটনা এই বর্তমান প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ে ঘটেছে এবং তার উপস্থিতিতে তাকে বহনকারী বিমানে একাধিকবার এরকম অনিয়মের ঘটনা ঘটেছে এবং এবারও যে বিমানবন্দরে এই ঘটনা ঘটল সেই বিমানবন্দরে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী গিয়েছিলেন। কাজেই এটি তার নিরাপত্তা
সেই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার একটি দুর্বলতারও প্রকাশ বলে অনেকে মনে করলে সেটি অসমীচীন হবে না। এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিমান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সিভিল এভিয়েশন অথরিটি নিয়ে অনেক কথাবার্তা সমালোচনা হয়েছে। এটিকে আসলে কোনো সরকারের আমলে সেই অর্থে ঠিক করা যায় নাই। যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তারা বা খুব দ্রুত পরিস্থিতি বদলে ফেলবেন এরকম আশ্বাস বানিয়ে দেন। বিমান পরিবহন এগুলো বুঝুন বা না বুঝুন, এমনকি বিমানবন্দরের যে সেবার মান সেটিও তারা উন্নত করতে পারেননি। বাংলাদেশ একটা কথা আমরা প্রায়শই বলি যে সব কিছুতেই প্রধানমন্ত্রীকে নজর দিতে হয়, তিনি নজর না দিলে হন না, এটি হওয়া সমীচীন নয়। তারপরেও যে অবস্থায় এসে বিমানের ক্ষেত্রে বিমান পরিবহন ব্যবস্থার যে জায়গায় এসে দাঁড়িয়েছে, বিমানবন্দরগুলো যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দৃষ্টি এই জায়গাগুলোতে দেওয়া দরকার এবং তিনি আসলে নজর না দিলে তার শাসনামলে এই জায়গায় তেমন কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা অন্তত অনেকেই যারা যাতায়াত করেন তারা মনে করেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।